আসসালামু আলাইকুম। আমি সায়েম স্যার। আজকে আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি। সেটার নাম হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব এর মধ্যে সবচেয়ে বেশি আপনাদের প্রবলেম। কেননা আমাদের বইগুলো এরকম ভাবে সেট আপ করা। বইগুলোর মধ্যে কোনো কিছু সিস্টেমেটিক ভাবে দেখানো হয়নি এবং সবগুলো অগোছালো ভাবে বর্ণনা করা হয়েছে বিধায় কিন্তু আমরা রাইট ফর্ম ভার্বটা পড়তে চাই না বা অলসতা কাজ করে এবং প্র্যাকটিস করতে মন চায় না। তো সেই জন্য আমি মূলত এই রাইট ফর্ম ভার্বটাকে খুবই সহজ একটা ট্রিক্স আপনাদের সামনে আমি উপস্থাপন করতে এসেছি আজকে। সেটা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্বের সাথে এস বা ইএস আর ভার্বের সাথে আইএনজি। এই পাঁচটা ফরম্যাট নিয়ে মূলত গঠনগত দিক থেকে ভার্বকে আমরা পাঁচ ভাবে ভাগ করতে পারি বা গঠনগত দিক থেকে ভার্বকে আমরা পাঁচ ভাবে পরিবর্তন করতে পারি। সেই ব্যাপারটা আজকে আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে চাই। একটু আমরা খেয়াল করে দেখবো জাস্ট আমি একদম শর্টকাট উপায়ে গত ক্লাসেও আমি আগের ভিডিওগুলোতে অক্সিলারি ভার্ব নিয়ে যখন কথা বলেছিলাম তখন এই ভার্বগুলো কিছু কিছু প্রবলেম বা গ্রামাটিক্যাল যে মিস্টেক গুলো হয় আমাদের সেগুলো কিন্তু আমি বর্ণনা করেছিলাম। খেয়াল করলে আমরা দেখবো যে ডু ডাজ ডিড থাকলে ভার্বন। আমি ভার্বনের শ্রেণী বিভাগ করেছি জাস্ট লাইক আ periodic table. periodic table হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে রসায়নের মধ্যে আমরা পাই। সেটা হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণীতে আমরা যেমন পড়েছিলাম হাইলিনাকের বিচ্ছেদে বলেছে একটা কলার মধ্যেই সবগুলো আমরা একসাথে করে ফেলি। এখন সেই ব্যাপারটা আমি যদি বিবেচনা করি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এগুলো শিখতে পারি। এতগুলো মূলত একসাথে নাম মনে রাখা যায় না, সেটার জন্য একটা সহজে ট্রিক্স আমরা শিখে তারপর সেটাকে মুখস্থ করার চেষ্টা করেছিলাম। ঠিক তেমনি আমি এখানে পাঁচটা কলাম করে প্রত্যেকটা কলামের মধ্যে একটা শ্রেণীর মধ্যে কি কি থাকতে পারে, কি কি ওয়ার্ড থাকতে পারে পরীক্ষায়, সেই ব্যাপারটা একটু লক্ষ্য করলে আমাদের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। একটু খেয়াল করে আমরা শর্টকাটে বলি, ডু ডাজ ডিড থাকলে ভার্বের ওয়ান হয়। ডু ডাজ ডিড থাকলে ভার্বের ওয়ান। তো আই ডোন্ট নো ইউ, আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে চিনি না। আই হি ডাজন্ট নো ইউ, সে তোমাকে চিনে না। আই ডিডন্ট নো হিম, আমি তাকে চিনতাম না। তো দেখো সবগুলির মধ্যে কিন্তু ডু ডাজ ডিড থাকার কারণে ভার্বের ওয়ান হলো এবং কে এন ও ডাব্লিউ নো অর্থাৎ জানা বা চিনাকে বলা হয় ইংলিশে নো। আই ডোন্ট নো ইউ, হি ডাজন্ট নো মি, অ্যান্ড আই ডিডন্ট নো হিম, আমি তাকে চিনতাম না, ইত্যাদি। আর ডু ডাজ হচ্ছে আমরা প্রেজেন্টে জানি, ডিড হচ্ছে পাস্টের মতো, এগুলো পার্সনের ক্ষেত্রে শিখে এসেছিলাম পার্সোনাল ক্লাসে। এখন হচ্ছে টু, টু যে কোনো প্রকার টু, এখানে তোমার যে কোনো প্রকার টু বলতে একটা প্রিপোজিশন, একটা ব্যতিক্রমধর্মী প্রিপোজিশন। যে প্রিপোজিশনটা হচ্ছে যখন শুধু একা থাকে সাবজেক্ট সরি সেন্টেন্সে, তখন হচ্ছে টু প্লাস ভার্বন হয়। যেমন আই হ্যাভ টু গো, আই এম টু গো, যে কোনো প্রকার টু, টু সার্চ দ্য অ্যাকচুয়াল পারপাস অফ লাইফ ইত্যাদি টু প্লাস ভার্বন। অথবা come for to they come for to help us, তারা আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। আর হচ্ছে in order to হচ্ছে উদ্দেশ্য বোঝায়। I went there in order to meet him, I went there in order to take some notes from him ইত্যাদি। in order to উদ্দেশ্য, এই ব্যাপারগুলো থাকলেও ভার্বের ওয়ান হয়। এবং আমরা খেয়াল করে দেখবো যে জাস্ট এই মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি হচ্ছে আমরা জানি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এভাবে আমাদের আয়ত্ত রাখতে হবে। যদি তুমি আয়ত্ত না রাখো বা এগুলো যদি প্র্যাকটিস না করো বা মুখস্থ না করো তাহলে তুমি কিভাবে এগুলো মুখস্থ রাখবে বা এগুলোকে মনে করবে কিভাবে পরীক্ষায়? তুমি তো প্র্যাকটিস করো না, প্র্যাকটিস করতে হবে। আমি প্র্যাকটিস করেছি, এজন্য কিন্তু আমি প্রত্যেকটা কলামে কি কি হবে না হবে ওই অনুযায়ী প্র্যাকটিস করে কিন্তু খুব সহজে এগুলোকে দ্রুত সমাধান করতে পারি। তো ব্যাপারটা এরকমই, তোমাকে একটু সময় দিতে হবে। আমি তো তোমাকে ট্রিক্স দেখাই দিলাম, এখন হচ্ছে তুমি একটু সিস্টেমেটিক ভাবে পড়লে তোমার রাইট ফর্ম ভাবটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তো এক্সারসাইজ সম্পর্কিত কিছু ক্লাস দিব অবশ্যই। তো একটু খেয়াল করি, মডেল অক্সিলারি থাকলে আমরা জানি ভার্ব নয়, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো তো আমরা গত ক্লাসে দেখেছিলাম। আই শ্যাল গো দেয়ার, আই উইল গো দেয়ার, আমি ওখানে যাবো। আই ক্যান গো দেয়ার, আমি ওখানে যেতে পারবো। আই মে গো দেয়ার, আমি হয়তো ওখানে যেতে পারি। আই উড গো দেয়ার, আমি ওখানে যেতাম। আই কুড গো দেয়ার, আমি ওখানে যেতে পারতাম। আই মাইট গো দেয়ার, আমি হয়তো বা ওখানে যেতেও পারি বা পারতাম, এরকম। আর হচ্ছে লাস্ট হচ্ছে শুড হচ্ছে উচিত, যেমন আই শুড গো দেয়ার, আমার ওখানে যাওয়া উচিত। আর মাস্ট হচ্ছে অবশ্যই, আই মাস্ট গো দেয়ার, আমার অবশ্যই ওখানে, আমি অবশ্যই ওখানে যাব ইত্যাদি।
পরবর্তী দেখতে পাচ্ছি আমরা সেম মডেল থাকলেও কিন্তু ভার্বের ওয়ান হয়ে যায়, শুধুমাত্র ভার্বের ওয়ান। সেম মডেল হচ্ছে ought to, used to, need get। ought to অর্থ হচ্ছে উচিত, I ought to go দিয়ে আমার ওখানে যাওয়া উচিত। I used to play cricket, আমি প্রতিনিয়ত ক্রিকেট খেলতাম, নিয়মিত ক্রিকেট খেলতাম, এখন খেলি না। যে কাজটা আমি অতীতে করতাম আমি এটা বলেছিলাম, বারবার বলেছিলাম যে সেম মডেলের মধ্যে used to অনেক ব্যতিক্রমধর্মী ডিফারেন্ট লেভেলের একটা ওয়ার্ড বা সরি ফ্রেজ। এরপর হচ্ছে আমাদের পরবর্তীতে হচ্ছে নিড হচ্ছে দরকার, আই নিড গো দিয়ে আমার ওখানে যাওয়া দরকার। আর এরপর হচ্ছে ডিয়ার হচ্ছে সাহস, আমার ওখানে যাওয়ার সাহস আছে, আই ডিয়ার গো ডিয়ার ইত্যাদি। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডেঞ্জারাস। আমরা এই ওয়ার্ড গুলোকে পরীক্ষায় দেখি, প্রশ্নে দেখি, বাট আইডেন্টিফাই করতে পারি না, বা এটাকে আমি খুঁজে বের করতে পারি না, বা বুঝতে পারি না জিনিসটা এখানে কি বলা হয়েছে। আমাদের গাফলতি কারণটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে অনেকগুলো ওয়ার্ড একসাথে সাজানো থাকে, আমাদের মুখস্থ করার সময় নেই, প্লাস হচ্ছে দেখলে বোরিং লাগে। তো আমি জিনিসটাকে একদম হাস্যরসাত্মক ভাবে তুলে ধরেছি তোমাদের সামনে যে ডেঞ্জারাস অ্যাপ। তোমাদের হয়তো কারো বন্ধুর নাম এফ দিয়ে শুরু, যেমন ফারহান, বা কারো নাম হয়তো ফাহাদ হতে পারে, ডেঞ্জারাস ফাহাদ, ফাহাদ, বিপজ্জনক ফারহান ইত্যাদি। তো ডেঞ্জারাস অ্যাপটাকে আমি মিলাতে পারিনি, এর জন্য ডেঞ্জারাস অ্যাপ রেখেছি। তো ডেঞ্জারাস অ্যাপ এর মধ্যে আমরা খেয়াল করে দেখবো এই ওয়ার্ড গুলো থাকলে প্রেজেন্ট টেন্সের মানে ভার্ব হয়। যেমন D for daily, A for always, N for normally, G for generally, E for everyday, R for regularly, O for often, occasionally, U for usually, S for sometimes, and F for frequently. এখন এটা প্রত্যেকটাতে আমি সেন্টেন্স তৈরি করে দেখাই। যেমন I wake up, অথবা I walk in the morning daily, আমি প্রতিদিন সকালবেলা হাঁটি, I walk in the morning daily. I always wake up early in the morning, আমি সবসময় ঘুম থেকে তাড়াতাড়ি উঠি। এরপর হচ্ছে and for normally he wakes up early in the morning, সাধারণত সে ঘুম থেকে সকালবেলায় উঠে। এটা মানে এটা তার একটা অভ্যাস বা প্রতিনিয়ত সেই কাজটা করে, এটা সাধারণভাবে বলতে পারি। এরপর হচ্ছে জেনারেলি, সাধারণত, এটাও সাধারণত বোঝায় যে generally I wake up early in the morning, অথবা generally I do this math every day, সাধারণত আমি এই ম্যাথটা সবসময় করি, প্রতিদিন করি, কারণ এই ম্যাথটা আমার মনে থাকে না, এই জন্য। এরপর হচ্ছে everyday he goes to school, অথবা he goes to school every day, সে প্রতিদিন স্কুলে যায়। regularly I regularly go there, অথবা I regularly visit him, আমি তার সাথে প্রতিদিন দেখা করি ইত্যাদি। এরপর হচ্ছে often, occasionally, এই দুইটাই হচ্ছে সিনোনিম, মাঝে মাঝে বোঝায়। মাঝে মাঝে হলেও কিন্তু আমি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পর পর কিন্তু কাজটাকে পুনরাবৃত্তি করছি, তো সেই হিসেবে আমরা often, occasionally মাঝে মাঝে করলেও কিন্তু প্রতিনিয়ত করি। যেমন he often visits his grandmother, সে মাঝে মাঝে তার দাদির সাথে দেখা করে। এরপর হচ্ছে he occasionally visits his grandmother, এটাও কিন্তু মাঝে মাঝে বুঝাচ্ছে যে মাঝে মাঝে সে তার দাদির সাথে দেখা করে। মাঝে মাঝে বলতে কি মাসে একবার বা দুইবার, মাঝে মাঝে আর কি, এরকমটা হতে পারে। আর এরপর হচ্ছে ইউজুয়ালি, এটা তোমার সাধারণত বলতে ইউজুয়ালি he wakes up early in the morning ইত্যাদি। আর sometimes, মাঝে মাঝে, এটা কিন্তু মাঝে মাঝে বোঝায় যে sometimes he plays football, মাঝে মাঝে সে ফুটবল খেলে। আর লাস্ট হচ্ছে frequently, এটা হচ্ছে বারবার। আমরা মাঝে মাঝে দেখি না যে একই ভুল বারবার করি, you do this mistake frequently, তুমি এই ভুলটা সবসময় করো, বারবার করো। I do this mistake frequently, আমি বারবার এই ভুলটা করি। কেন যে ভুলটা করি আমি জানি না। তাহলে হচ্ছে আমাদের এইখানে প্রত্যেকটা মডেল একটু খেয়াল করলে আমাদের কি ভার্বটা ক্লিয়ার হয়ে গেল। আমরা এখন খুব সহজে পল্লী বৌদি দেখবো ভার্ব টুটাকে। আমাদের কিন্তু যে প্যাসেজ, যে রাইট ফর্ম ভার্ব আসে পরীক্ষা হলে, সেই রাইট ফর্ম ভাবে যে প্যাসেজ গুলো হচ্ছে কোন টেন্সে থাকে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। তো আইডেন্টিফাই না করার কারণ হচ্ছে আমাদের পাস্ট নাকি প্রেজেন্ট সেটা ধরতে পারি না আমরা। তো আমরা তো প্রেজেন্ট মডিউলটা বুঝলাম, এখন হচ্ছে আমরা পাস্ট মডিউলটা একটু বুঝে নিই। সেটা হচ্ছে তুমি কিছু ওয়ার্ড থাকবে দেখবো সেন্টেন্সে, সেই সেন্টেন্সের ওয়ার্ড গুলো দেখলে তুমি বুঝবে যে এই প্যাসেজটা বা এই রচনাটা বা এই প্যারাগ্রাফটা এটা হচ্ছে তোমার অতীত সেন্টেন্সে বা অতীত বা পাস্ট টেন্সে চলে যাবে। যেমন পল্লী বউ, আমি এটাকে সংজ্ঞায়িত করেছি পল্লী বউ, PALLYBOU, বউ। তো পল্লী বউর মধ্যে P for past, P for previously, P for past and P for previously, এটা হচ্ছে তোমার অতীত বোঝাচ্ছে, previously কিন্তু আগেই বোঝাচ্ছে। যেমন I visited my grandmother
ইন ফাস্ট, অতীতে আমি আমার দাদির সাথে দেখা করেছিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পলিবো। তো পলিবো এখানে ভি ফর ফাস্ট, ভি ফর প্রিভিয়াসলি, এ ফর এগো আগে। পাস্টটা প্রিভিয়াসলি হচ্ছে আগে বোঝায়, অতীতে বোঝায়। এল দিয়ে হচ্ছে এল ফর লং এগো, লং সিন্স অনেক দিন আগে। আর এল ফর থাকতে পারে লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ মানে গত মাসে, লাস্ট ফ্রাইডে গত শুক্রবারে ইত্যাদি। ওয়াই ফর ইয়েস্টারডে মানে গতকাল। বিফোর আগে। ও দিয়ে হচ্ছে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে। ওয়ান্স একদা, ওয়ান ডে একদিন, ওয়ান্স এগো একদিন অনেকদিন আগে, ওয়ান্স। আর ইউ ফর আপনার টাইম, এই দুইটা মিলে একসাথে হবে ওয়ান্স আপনার টাইম, অনেকদিন একদা, অনেকদিন আগে অথবা একদা ইত্যাদি। এখন এই ওয়ার্ড গুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটা পাস্ট টেন্স হবে। যেমন I was a teacher in the past, অতীতে আমি তোমার শিক্ষক ছিলাম, এখন নাই। I was a teacher previously. Previously I was a teacher but now I'm a businessman. আগে আমি শিক্ষক ছিলাম কিন্তু এখন হচ্ছে ব্যবসায়ী। A for ago, আগে। যেমন 9 days ago মেসেঞ্জারে দেওয়া থাকে, মাঝে মাঝে দেখবো যে 9 দিন আগে সিন করেছে তোমার বন্ধুর থেকে মেসেজ দেওয়া থাকে, সিন 9 days ago, 9 days ago। এরপর হচ্ছে L for long ago, long since, এটা হচ্ছে অনেক দিন আগে বোঝায়। যে যেমন হচ্ছে I saw you long ago, I saw you long ago, আমি তোমাকে অনেক দিন আগে দেখেছিলাম। It is quite a long time since I received any letter from you, অনেক দিন ধরে তোমার থেকে কোনো চিঠি পাই না। এরপর হচ্ছে L for last night, গত রাতে আমি তোমার সাথে দেখা করেছিলাম, অথবা তার সাথে দেখা করেছিলাম। I visited him last night, অথবা গত বছর দেখা করেছিলাম, last year। এরপর Y for yesterday, গতকাল। তো বুঝে যায় যে I was teaching you yesterday, আমি গতকাল তোমাকে পড়াচ্ছিলাম। Before, যেমন আমি তোমাকে আগেই কথাটা বলেছিলাম, I told you before, I told you before, আমি তোমাকে আগেই কথা বলেছিলাম। Once there lived a poor farmer, এরপর হচ্ছে one day there was a poor farmer, once ago there was a poor farmer, once there lived a poor farmer। You for upon a time, once upon a time there lived a poor farmer who had 3 sons, যার 3 জন পুত্র ছিল। এরকম টাইপের কিন্তু সেন্টেন্স গুলো দেওয়া থাকে। একটু চোখটা খোলা রেখে ভালো করে ফোকাস দিয়ে তুমি সেটা মানে দেখো একটু ভালো করে, আশা করি তুমি ধরতে পারবে। কিন্তু তুমি যদি ফোকাসই না দাও, ভালো করে যদি এগুলো আয়ত্তই না করে যাও, তাহলে তো তোমার কাছে সবচেয়ে কঠিন একটা টপিক মনেই হবে, এটা স্বাভাবিক। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ভার্ব থ্রি। ভার্ব থ্রি কি কি আমরা জানি, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্ব থ্রি। So get got gets থাকলো ভার্ব থ্রি, get got gets থাকলো ভার্ব থ্রি। এরপর হচ্ছে having getting being থাকলে ভার্ব থ্রি, having getting being থাকলে ভার্ব থ্রি। যেমন having একটা ওয়ার্ড, যেমন তোমাদের এই having noticed Shonavans puffy eyes, I mean it didn't mention the last night's object, মানে সোনাভানের ফলো ফলো চোখ দেখে আমিন আর গতকালের যে কথাটা বলেছিল তার মাকে সেটার উল্লেখ করেনি। আমিন গতকাল কি কথা বলেছিল, যে সে যুদ্ধে যাবে। আমাদের মিস্টার মতি যে একটা গল্প ছিল ফার্স্ট পরে, সেই গল্পটা থেকে একটা লাইন আমি বললাম আর কি, হ্যাভিং নোটিসড, হ্যাভিং থাকলে ভার্ব থ্রি। So getting, I'm getting bored, আমি বিরক্ত হচ্ছি। Being, the work is being done by him, তাদের কাজটা হচ্ছে। প্যাসিভ, প্যাসিভ মানে হচ্ছে এই যে যে উদাহরণটা দিলাম না, যে the work is being done by him, কাজটা তার দ্বারা হচ্ছে। তো যে কোনো কাজ, কোন সেন্টেন্স যদি নিজে মানে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি নিজের কাজ না করে, মানে সাবজেক্টের কাজটা অন্য কেউ করছে, সাবজেক্ট নিজের কাজটা করছে না, সেরকম সেন্টেন্স গুলোকে মূলত প্যাসিভ বলা হয়। এটাকে যদি একটু আমি ক্লিয়ারলি তোমাকে বুঝাই, যেমন একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে অ্যাড, ADD অ্যাড, অ্যাড মানে হচ্ছে যোগ করা। আমাদের ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, কনজুগেশন অফ ভার্ব শিখতে হবে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব এগুলো শিখতে হবে। যেমন অ্যাড, অ্যাডেড, অ্যাডেড, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ভার্ব ওয়ান হচ্ছে আমি তোমাকে অ্যাড করি, আমি আমার স্টুডেন্টদেরকে অ্যাড করি যারা আমার হচ্ছে আমি আমার সেই সকল স্টুডেন্টদেরকে অ্যাড করি যারা আমার কাছে পড়ে। তো I add my students on my WhatsApp group, those who read at my coaching center, যারা আমার কোচিং সেন্টারে পড়ে আমি তাদেরকেই অ্যাড করি। এই যে অ্যাড করা, যে আমি নিজেই কাজটা করলাম। আচ্ছা,
আমি যদি বলি তোমাকে আমি অ্যাড করবো, যদি তুমি আমার কোচিং সেন্টারে ভর্তি হও, আমি কোথায় অ্যাড করবো তোমাকে? হোয়াটসঅ্যাপ গ্রুপে। If you admit at my coaching center, I will add you on my WhatsApp group. তুমি যদি আমার কোচিং সেন্টারে ভর্তি হও তাহলে আমি তোমাকে অ্যাড করবো। I will add you. এটা কিন্তু আমার ভবিষ্যৎ হয়ে গেল। কিন্তু পাস্ট ফরম্যাটে যেমন আমাকে তুমি এসে বলতেছো, কোন একটা ছাত্র এসে আমাকে বলতেছে, স্যার আপনি তো আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেননি, আমি তো ভর্তি হলাম। আমি বলেছিলাম যে তুমি তোমার ফোন চেক করো, আমি তো তোমাকে অ্যাড করেছিলাম, আমি তো গতকালে তোমাকে অ্যাড করেছিলাম, আই অ্যাডেড ইউ ইয়েস্টারডে। তো আমি এই কথাটা তাকে বললাম অতীতে। তো হোয়াট ইজ ভার্ব থ্রি? ভার্ব থ্রিটা কিন্তু প্যাসিভের ক্ষেত্রে। ও কিন্তু নিজে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারবে না, কারণ সমস্ত অ্যাক্সেস হচ্ছে আমার কাছে। এই অ্যাক্সেস যেহেতু ডিনাই করা, মানে ওর জন্য হচ্ছে অ্যাক্সেস ডিনাইড, এবং ওকে আমি যতক্ষণ পর্যন্ত গ্রুপে অ্যাড না করবো সে আমার গ্রুপে অ্যাড হতে পারবে না, কারণ হচ্ছে অ্যাপ্রুভাল একটা ব্যাপার আছে, অ্যাপ্রুভাল মানে অনুমোদন একটা ব্যাপার আছে। যদি সে ভর্তি হয় তাহলে আমি তাকে অ্যাপ্রুভ করব, অথবা তাকে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব। তো সেক্ষেত্রে ও কিন্তু নিজে অ্যাড হতে পারছে না, ও কিন্তু আমার দ্বারা অ্যাড হচ্ছে। এই জন্যই তোমার মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পাশে যে ইনফো আছে, ইনফো সাইনে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে মেম্বার্সে গেলে তুমি দেখতে পাবে যে অ্যাডেড বাই সায়েম সালেহ আহমেদ, অথবা ইউ আর অ্যাডেড বাই সায়েম সালেহ আহমেদ। তো তোমাকে অ্যাড করেছে সায়েম সালেহ আহমেদের দ্বারা। তো কারোর দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে বাই প্লাস সাবজেক্ট থাকবে, যেমন রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। ভাত তো আমার দ্বারা খাওয়া হয়, ভাতটা আমাকে খাবে না। তুমি কি বলবো যে রাইস ইজ ইটিং মি, ভাত আমাকে খাচ্ছে না? ব্যাপারটা এরকম না। রাইস ইজ ইটেন বাই মি, তাহলে ইজ থাকা সত্ত্বেও, বি ভার্ব থাকা সত্ত্বেও কিন্তু এখানে ভার্ব থ্রি হলো, কারণ হচ্ছে এটা প্যাসিভ। প্যাসিভ বলেই ভার্ব থ্রি, শেষ কথা। এরপর হচ্ছে হাইলি, গ্রেটলি, ব্যাটলি, সার্জেন্টলি, এগুলো কিন্তু প্যাসিভ বুঝাতে পারে। যেমন আই এম হাইলি ইন্টারেস্টেড অন ইউ, আমি তোমার উপর অনেক বেশি আগ্রহী। তাই এই যে তুমি আমাকে কোনো ভাবে প্রভাবিত করেছো, এই জন্য কিন্তু আমি আগ্রহী, তো এটা কিন্তু একটা প্যাসিভ ধরতে গেলে। কারণ তুমি আগ্রহ দেখিয়েছো দেখে কিন্তু আমি তোমার উপর আগ্রহী। মানে আগ্রহ বলতে এখানে তুমি আমার উপরে কোনো না কোনো প্রভাব বিস্তার করেছো, এই জন্য কিন্তু আমি তোমার উপর আগ্রহী। তাহলে ব্যাপারটা কিন্তু একাকী হয় নাই, বা নিজের থেকে কিন্তু তোমার কাছে যায়নি। গ্রেটলি, উই আর গ্রেটলি বেনিফিটেড বাই দিস, আমরা এর দ্বারা কি অনেক বেশি উপকৃত হই। গ্রেটলি অনেক বেশি, ব্যাডলি অনেক বেশি দরকার। ইট ইজ ব্যাডলি রিকোয়ার্ড ফর আওয়ার সোসাইটি, এটা অনেক বেশি দরকার আমাদের সমাজের জন্য। এই যে সমাজের জন্য কিন্তু এটা দরকার, ওর কিন্তু দরকার নেই সমাজের, ওকে দরকার সমাজের। ব্যাপারটা হচ্ছে প্যাসিভ। আর্জেন্টলি দিস ডকুমেন্ট, অথবা These documents are urgently needed for our office. এই অফিস মানে আমাদের অফিসের জন্য এই ডকুমেন্টস গুলো কিন্তু অনেক বেশি দরকার, মানে ইমার্জেন্সি, আর্জেন্টলি, জরুরি ভিত্তিতে দরকার। ওই ডকুমেন্টস গুলো কিন্তু অফিসকে দরকার না, অফিসের ডকুমেন্টস গুলি দরকার। ব্যাপারটা হচ্ছে এটাই প্যাসিভ বলা হয়। পরবর্তী আমরা জেইলার দেখতে পাচ্ছি। জেইলারটা খুব সহজে আমি উপস্থাপন করেছি তোমাদের সামনে। জেইলার হচ্ছে তোমার, এটা একটা সাধারণ আর কি। জেইলার, যদিও জেইলারের আই বানান থাকে, জেইলার হচ্ছে যে ব্যক্তি বা পুলিশেরা তোমার জেল বিভাগকে তত্ত্বাবধান করে তাদেরকে বলে জেইলার। কিন্তু এই জেইলার হচ্ছে ওটা না, ওটা হচ্ছে আলাদা। জেইলার হচ্ছে একটু ওইটার মতো উচ্চারণটা আসে, তো এই জন্য সহজে মনে রাখা যায়। J for just now, A for already, Y for yet, L for lately, E for ever, never, R for regularly. এখন just now, মাত্রই কাজটা শেষ করেছি। I have done it just now. I have finished my work just now. আমি মাত্রই কাজটা শেষ করেছি। A for already, I have already done it. আমি কিন্তু এটা কিন্তু শেষ করে ফেলেছি, আমাকে আর তুমি এটা দিলে হবে না, আমি এটা শেষ করে ফেলেছি, আর আমি করবো না, এটা শেষ। I have told you already, I have told you, আমি কিন্তু অলরেডি তোমাকে একবার তোমাকে বলে ফেলেছি, আর আমি বলবো না দ্বিতীয়বার, শেষ। এগুলো থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভেস প্লাস ভার্ব থ্রি, আর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি। এটা সেন্টেন্সের সিকোয়েন্সের উপর ভিত্তি করে হবে। সেন্টেন্সটা প্রেজেন্টে আছে হ্যাভেস প্লাস ভার্ব থ্রি, সেন্টেন্সটা পাস্টে আছে পাস্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি। যেমন এখানে ওয়াই ফর ইয়েট, এখনো তুমি কিন্তু যাও নাই, তুমি এখনো কাজটা শেষ করো নাই, কারণটা কি? ইউ হ্যাভেন্ট ফিনিশড ইউর ওয়ার্ক ইয়েট, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস, এটার পিছনে কারণটা কি আমাকে বলো খুলে। এরপরে এল ফর লেট, একটা জিনিস খেয়াল করবা যে ওয়াই ফর ইয়েট, এটা কিন্তু সেন্টেন্সের শেষে থাকলে কিন্তু এটা এখনো বোঝায়। ইউ হ্যাভেন্ট ডান ইট ইয়েট, তুমি এখনো এটা করোনি, এখনো করোনি।
ওয়াই ফর ইয়েটটা যদি সেন্টেন্সে কানেক্টরস হিসেবে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে মাঝখানে বসে, তাহলে কিন্তু এটা হয়ে যায় কিন্তু। হি ওয়ার্কস হার্ড অথবা হি ওয়ার্কড হার্ড ইয়েট হি ডিডন্ট গেট এ প্লাস। সে পরিশ্রম করেছে তারপরও কিন্তু সে প্লাস পায় নাই। পরিশ্রমটা করেছে তোমার 1 মাস আগে, এই পরিশ্রমের লাভ নেই, সারা বছর পরিশ্রম করতে হবে। কনসিস্টেন্সি অর্থাৎ ধৈর্য সহকারে কচ্ছপের মতো ধীরে ধীরে কিন্তু প্রতিনিয়ত পড়ালেখা চালিয়ে যেতে হবে। খরগোশের মতো একদিন দৌড়ালাম, 10 দিন ঘুমালাম, পুর রেজাল্টস, একদম শূন্য একটা ফলাফল, আর কিচ্ছু না। ফর লেটলি, লেটলি হচ্ছে এটা কিন্তু অতীতেই বুঝায়। যেমন আমাদের যে পাউন্ড অফ ফ্লেশ গল্পটা ছিল না, পাউন্ড অফ ফ্লেশ গল্পটার মধ্যে কিন্তু ছিল পর্শিয়াস ফাদার হ্যাড ডাইড লেটলি, পর্শিয়ার বাবা কিন্তু এই যে কিছুদিন আগে মারা গেছিল। হতে পারে। ইফ ফর এভার, হ্যাভ ইউ এভার সিন মি, তুমি কি আমাকে কখনো দেখেছো? উত্তরটা আমরা কি দিই যখন আমি কখনো একটা ব্যক্তিকে না দেখি, তখন কি বলি যে নো আই হ্যাভ নেভার সিন ইউ, না আমি তো আপনাকে কখনো দেখি নাই। লাস্ট ফর হচ্ছে রেগুলারলি, রেগুলারলি আমি এখানে বলতে ভুল করেছি, সরি, মিস্টেক। সেটা হচ্ছে রিসেন্টলি হবে, এটা রিসেন্টলি। রিসেন্টলি হচ্ছে সম্প্রতি, রিসেন্টলি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, রিসেন্টলি আই হ্যাভ সিন হিম, সম্প্রতি আমি তাকে দেখেছি। That's it. Verb 3 complete. Now verb, ভার্বের সাথে as by yes। এই ভার্বের সাথে as by yes কিন্তু প্রেজেন্টের একটা অংশ। ভার্ব না, ভার্বের সাথে as by yes কিন্তু প্রেজেন্টের অংশ। ভার্ব 2 হচ্ছে পাস্টের অংশ। তো where is future? ফিউচার হচ্ছে ভার্ব 1 এর মধ্যে নিয়োগ থাকে, জাস্ট তোমাকে shall, will, can, may, এই চারটার মধ্যে shall, will কে তুমি যদি যোগ করো তাহলে কিন্তু এটা ফিউচার হয়ে যাবে। I will go there, আমি ওখানে যাব, আমি ওখানে যাই, I go there। প্রেজেন্ট হচ্ছে আই গো দিয়ার, আর আমি ওখানে যাব ভবিষ্যতে, আই উইল গো দিয়ার। পার্থক্য এখানে, দ্যাটস ইট। নাও ভার্বের সাথে as by yes হচ্ছে হি, শি, ইট, নাউন। হি, শি, ইট, নাউন, এদেরকে আমরা কিন্তু অলরেডি চিনে ফেলেছি, পার্সনে দেখেছিলাম ক্লাসে। হি, শি, ইট নাউন থাকলে ভার্বের সাথে as by yes হয়। হি ওয়ার্কস ওয়েল, সে ভালোভাবে কাজ করে। হি প্লেস ওয়েল, শি প্লেস ওয়েল, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। নাউন যে কোনো নাউন হতে পারে, ব্যক্তি বা বস্তুর নাম, যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি ইত্যাদি। এভরি প্লাস নাউনে কিন্তু একটা থার্ড পারসন নাম্বার। এভরি মাদার লাভস আ চাইল্ড, এভরি মাদার লাভস আ চাইল্ড। এভরিওয়ান লাইকস ইউ, তোমাকে সবাই পছন্দ করে, এভরিবডি লাইকস ইউ। নো প্লাস নাউন, নোবডি লাইকস ইউ, তোমাকে কেউ পছন্দ করে না, নো ওয়ান লাইকস ইউ। নো মাদার হেটস আ চাইল্ড, কোনো মাই তার মানে সন্তানকে ঘৃণা করে না। এনি প্লাস নাউন হচ্ছে যে কেউ, anybody, anybody follows you, যে কেউ তোমাকে ফলো করে, যে কেউ, anybody follows you, anyone follows you, যে কেউ তোমাকে ফলো করে, anyone follows you। এরপর হচ্ছে some plus noun, somebody follows you every day, কেউ না কেউ তোমাকে বা কিছু কিছু মানে suspect, somebody follows you মানে একটা গ্রুপ অফ পিপল, 2 বা 3 জনের একটা গ্রুপ, একটা হতে পারে একটা গ্রুপ। somebody follows you, কিছু ব্যক্তি তোমাকে ফলো করে প্রতিদিন, কিছু ব্যক্তির সমষ্টি, ভেঙে ভেঙে একজন একজন তোমার পিছে 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 তারা ফলো করে তোমাকে। আচ্ছা, এরপর হচ্ছে নাউন, যে কোনো প্রকার নাউন যে বলেছিলাম তার মধ্যে হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বের যে প্যাসেজটা দেওয়া থাকে এখানে কিন্তু সোশ্যাল ভ্যালু একটা টপিকের নাম দেওয়া থাকে। সোশ্যাল ভ্যালু রেফার্স টু মানে কি বোঝায়, রেফার্স টু দ্য কন্ডিশন, এমন একটা অবস্থাকে বোঝায়, where অথবা সোশ্যাল ভ্যালু রেফার্স টু দ্য কন্ডিশন অফ social value means the customs, beliefs, norms, practices of society ইত্যাদি, সামাজিক মূল্যবোধকে বোঝায় মূলত। price hike means price spiral, মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে কি বোঝায়, মানে দ্রব্যমূল্যের চরম মানে অনেক বেশি দামটা বেড়ে যায়, দাম বেড়ে যায় মূলত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বলা হয়। প্রাইস স্পাইরাল যেটাকে বলা হয়। মিন্স, এই যে মিন্স এর সাথে যে ভার্বের সাথে এস বাই এস টা হলো কেন, হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ট্রাফিক জ্যাম মিন্স ওয়্যার ভেরিয়াস টাইপস অফ অথবা লটস অফ ভেহিকলস গেটিং স্টাকড অথবা গেট স্টাকড at one point of the road, that is called traffic jam, ওইটাকে ট্রাফিক জ্যাম বলা হয় মূলত।
ট্রাফিক জ্যাম হচ্ছে যখন অনেকগুলো যানবাহন একটা জায়গার মধ্যে স্টাকড থাকে, তখন হচ্ছে কিন্তু এটাকে বলা ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম মিনস, ট্রাফিক জ্যাম রেফার্স টু, ভার্বের সাথে এস বা ইয়েস কিন্তু হচ্ছে, কারণ হচ্ছে রাইট ফর্ম ভার্ব আমরা জানি হচ্ছে নাউন, নাউন থাকলে ভার্বের সাথে এস বা ইয়েস, দ্যাটস ইট। আর ওয়ান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ওয়ান কিন্তু ব্যক্তির সাথে হতে পারে, বস্তুর সাথে হতে পারে। যেমন ওয়ান ব্যক্তির সাথে হলে এটা বুঝার কি হয়, যেমন তোমার ওয়ান needs to spend both time and money for organizing a birthday party. একজন ব্যক্তির কিন্তু টাকা এবং সময় দুইটাই খরচ করা দরকার। কিসের জন্য? একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করার জন্য। ফর অর্গানাইজিং আ বার্থডে পার্টি ওয়ান নিডস টু স্পেন্ড বোথ টাইম এন্ড মানি। এই যে এখানে নিডস এর সাথে এসটা হলো কেন? ওয়ানের কারণে। ওয়ান কিন্তু একটা ব্যক্তিকে দিয়ে সমগ্র মানুষকে বোঝানো হচ্ছে, কারণ এখানে কিন্তু একজন ব্যক্তি জন্মদিন সেলিব্রেট করবে না, পুরো বিশ্বের মধ্যে সমস্ত মানুষ কিন্তু জন্মদিন সেলিব্রেট করে। এটা কিন্তু ঢাকা বোর্ড 2024 সালে একটা প্রশ্ন ছিল যে বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড টু সেলিব্রেট দ্য ডে when one was born। যখন একজন ব্যক্তি জন্ম নিয়েছে ওই দিনটাকে কিন্তু জন্মদিন পালন করা হবে, ওই দিনটাকে কেন্দ্র করেই। ওইখানে একটা লাইন ছিল যে one needs to spend both time and money for organizing a birthday party। I think you understand। লাস্ট হচ্ছে বস্তু। বস্তুর ক্ষেত্রে কিভাবে বুঝবো এটা ওয়ান। যেমন ওয়ানটাকে বস্তু হিসেবে কি ধরবো, যেমন ওয়ান লাই বিগেটস। বিগেটস হচ্ছে জন্ম দেওয়া, বিগেটস এর সাথে এস যুক্ত হলো কেন? ওয়ানের কারণে। ওয়ান লাই বিগেটস 100 লাইস। একটা মিথ্যা 100টা মিথ্যাকে জন্ম দিবে। দ্যাটস ইট, ভার্ব সেন্টেন্স বেস কমপ্লিট। লাস্ট টার্ম ভার্ব আইএনজি, সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের এমন একটা ওয়ার্ড প্রতিনিয়ত পরীক্ষা আসছে, উইথ আ ভিউ টু, উদ্দেশ্য বোঝায়। I went there with a view to meeting my cousins, অথবা I went there with a view to collecting some notes, collecting some hints। তো আমি ওখানে গিয়েছিলাম কিছু hints। hints মানে কি? কিছু চিহ্ন বা কিছু ইঙ্গিত, এগুলো খোঁজার জন্য যে কোন একটা hints পাওয়া যায় কিনা, কোনো ক্লু পাওয়া যায় কিনা, সেটার জন্য আমি ওখানে গিয়েছিলাম। with a view to collecting, with a view to থাকলে ভার্ব আইএনজি। look forward to মানে অধীর আগ্রহে অপেক্ষা করাকে বোঝানো হয়। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু গোইং কক্সবাজার, আমি কক্সবাজার যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। গেট ইউজড টু, আই এম গেট ইউজড টু ডুইং দিস ওয়ার্ক, আমি কাজটা করতে কি অভ্যস্ত হয়ে গেছি। এরপর হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড থাকলে বুঝে যে কিছু ময়না করলে তুমি এই কাজটা করবে, কিছু ময়না করলে একটু দরজাটা খুলবে। তো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর প্লিজ, এরকম। এটাকে কিছু ময়না করলে একটু পোলাইটলি আর কি বলা হয়, উড ইউ মাইন্ড থাকলে ভার্ব আইএনজি। এছাড়া অ্যাডিক্টেড টু হচ্ছে আসক্ত, যেমন হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, সে স্মোকিং করতে বা ধূমপান করতে আসক্ত হয়ে গেছে। এবার কমিটেড টু হচ্ছে তোমার, এটা হচ্ছে কোনো কিছু প্রতিজ্ঞাবদ্ধ থাকা, যেমন আমি প্রতিজ্ঞাবদ্ধ এই সার্ভিসটা দেওয়ার জন্য তোমাকে, যেমন আই এম কমিটেড টু গিভিং ইউ দিস সার্ভিস, আমি তোমাকে এই সার্ভিসটা দিতে কি প্রতিজ্ঞাবদ্ধ। এরকম এরকম থাকতে পারে। এরকম একটা আবার যেমন ফিল like, feel like, I feel like flying, আমার উঠতে ইচ্ছা করছে, এরকম টাইপের কিন্তু থাকতে পারতো feel like। এটা একটা কারণ আছে, পরবর্তী ক্লাস দেখাবো। এটা প্রিপজিশন। প্রিপজিশন হচ্ছে সমস্ত প্রিপজিশন থাকলেই ভার্ব আইএনজি, জাস্ট টু বাদে। টু কিন্তু একা থাকলে, কাম ফর টু অথবা ইন অর্ডার টু থাকলে কিন্তু ভার্ব ওয়ান। অর্থাৎ টু যদি এদেরকে ছাড়া থাকে তখন কিন্তু ভার্ব ওয়ান, কিন্তু এদেরকে সহ যদি নিয়ে থাকে তখন কিন্তু ভার্ব আইএনজি। এটাকে বলে ফ্রেজ। লাস্ট হচ্ছে প্রিপজিশন, যেটা at, in, on, off, for, by, without, besides, while, after, before। এই কয়টাকে আমি মুখস্থ করতে বলবো, কারণ সেটা সবচেয়ে পরীক্ষা আসে। আচ্ছা, at দিয়ে আমি একটা উদাহরণ যদি বলি, যেমন at এর সাথে যদি একটা ভার্ব থাকে তাহলে কিন্তু ভার্ব আইএনজি। আই এম গুড এট রাইটিং, আই এম গুড এট স্লিপিং, আমি ঘুমাতে দক্ষ, ইত্যাদি। আই এম বিজি ইন রিডিং, হি ইজ অ্যাবজর্বড ইন রিডিং, সে পড়ালেখা করতে নিমগ্ন বা ব্যস্ত অনেক। এবার হচ্ছে অন, ওই যে তোমাদের যে পাউন্ড অফ ফ্লেশ গল্পটা ছিল, ওর মধ্যে লেখা ছিল যে উপর থেকে যে মানে যেমন উপর থেকে মূলত এটা খোলা হয়, এই জন্য বলা হয়েছিল যে অন ওপেনিং দ্য ক্যাসকেট এ ফাউন্ড দ্য পিকচার অফ আ ব্লিঙ্কিং ফুল। তো ক্যাসকেটটা খোলার মাত্র সে দেখতে পেলো যে একটা গাধার ছবি। তো অন প্লাস ভার্ব আইএনজি হলো। অফ প্লাস ভার্ব আইএনজি আমরা জানি ইন স্পাইট অফ, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমাদের প্রথম রুলসটা ছিল ইন স্পাইট অফ, সত্ত্বেও। অফ থাকার কারণে কিন্তু ভার্ব আইএনজি হয়ে গেল। In spite of working hard, he didn't get a plus. এত পরিশ্রম করার সত্ত্বেও সে প্লাস পায়নি।
ফর প্লাস ভার্ব এনজি। ফর প্লাস ভার্ব এনজি হচ্ছে একটু বলেছিলাম, ফর অর্গানাইজিং আ বার্থডে পার্টি ওয়ান নিডস টু স্পেন্ড বোথ টাইম এন্ড মানি। বাই প্লাস ভার্ব এনজি, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান অ্যাচিভ সাকসেস। কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তুমি সফলতা পাবা, পরিশ্রম না করলে সফলতা পাবা না। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ কান্ট অ্যাচিভ সাকসেস। উইদাউট কিন্তু নেগেটিভ, বাই হচ্ছে পজিটিভ। বিসাইডস হচ্ছে পাশাপাশি, পাশাপাশি। ওকে, বিসাইডস হচ্ছে পাশাপাশি। বিসাইডস ডুইং দিস জব আই এম আ বিজনেসম্যান। এই কাজটা করার পাশাপাশি, চাকরিটা করার পাশাপাশি আমি আবার বিজনেসম্যান, হতে পারে ব্যবসায়ী। ওখানে চাকরি করি, আবার পাশাপাশি আমার একটা ফার্মেসি আছে, ওষুধের ফার্মেসি। ওখানে আমি আমার হচ্ছে নিজস্ব কিছু লোক দিয়ে আমি এই ব্যবসাটাকে পরিচালনা করি। মাঝে মাঝে রাতে বেলা ওখানে আবার তদারকি করতে চাই ওরা কি কাজ করছে কিনা ঠিক মতো। লাস্ট হচ্ছে ওয়াইল প্লাস ভার্ব এনজি। ওয়াইল প্লাস ভার্ব এনজি যখন, যেমন while walking in the garden a snake bit me। বাগানে হাঁটাহাঁটি করার সময় একটা সাপে এসে আমাকে কামড় দিয়েছিল। আফটার মানে শেষে, আফটার ফিনিশিং দিস ক্লাস আই উইল আপলোড দিস ভিডিও অন মাই হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা অন মাই ফেসবুক। এই ক্লাসটা শেষ করার পরেই কিন্তু আমি আপলোড করবো ফেসবুকে, আমি তো আগে আপলোড করতে পারবো না। বিফোর ফিনিশিং দ্য ক্লাস আই উইল I will give you some important notes। এই ক্লাসটা শেষ হওয়ার আগে আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট নোটস দিব। এগুলো সব কিন্তু থাকার কারণে কিন্তু ভার্বের আইএনজি হলো, পাশে ভার্ব থাকতে হবে, তাহলে কিন্তু ভার্বের আইএনজি। আমি আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। লাস্ট হচ্ছে ধান তীর, DANTIR। সহজ একটু মনে রাখার চেষ্টা করবো। ধান তীর, ধান তীরটাকে আমি যদি ক্লিয়ার করি এখানে, যে ডি ফর ডে বাই ডে, দিন দিন, দিন দিন তুমি খারাপ হয়ে যাচ্ছ। ডে বাই ডে ইউ আর বিকামিং ওয়ার্স এন্ড ওয়ার্স। দিন দিন তুমি খারাপের থেকে খারাপ হয়ে যাচ্ছ। এরপর হচ্ছে এই ফর আর টি ফর একসাথে মিল হবে। ধান তীর, আমি এটাকে মিলেছে আর কি হবে, এছাড়া মিলে না আর কি। ধান তীর এ আর টি মিলে একটা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। আচ্ছা, অ্যাট দিস মোমেন্ট হচ্ছে এই মুহূর্তে, এই মুহূর্তে আমি কি করছি, পড়াচ্ছি তোমাদেরকে। অ্যাট প্রেজেন্ট আই এম টিচিং ইউ, অ্যাট দিস মোমেন্ট আই এম টিচিং ইউ। এন্ড ফর নাও, এখন কি করছি, নাও হচ্ছে এখন, এখন কিন্তু আমি পড়াচ্ছি। নাও আই এম টিচিং ইউ। আই ফর ইনক্রিজিংলি, our population growth is growing increasingly, অনেক বেশি বেড়ে যাচ্ছে। rapidly, our population growth is growing rapidly, অনেক দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। rapidly, increasingly এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, খেয়াল করে দেখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, am is প্লাস ভার্ব ing। আর পাস্ট কন্টিনিউয়াস কখন হবে, যদি ওয়ার্ডটা থাকে এরকম at that moment, ওই মুহূর্তে আমি কি করছিলাম, পড়াচ্ছিলাম। at that moment I was teaching you। আর at that time, ওই সময় আমি তোমাকে পড়াচ্ছিলাম। at that time I was teaching you। কমপ্লিট, ফুল প্যাকেজ, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্বের সাথে আসবে ইয়েস, ভার্বের সাথে আইএনজি। ওকে, দ্যাটস ইট। আমাদের হচ্ছে বাকি রয়েছে আর কয়েকটা ছোট ছোট রুলস, সেগুলো আমরা দেখে ফেলবো। ওকে, রাইট ফর্ম হবে আর মাত্র 9টা রুলস দেখলেই ইনশাআল্লাহ আমাদের সবগুলো রাইট ফর্ম হবে রুলস কমপ্লিট। এখন আমাদের যে লাস্ট যে অ্যাডভান্সড লেভেলের রুলস গুলো ছিল সেগুলো হচ্ছে, সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়ে যায় তখন কি করবে। সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়ে যায় তাহলে ভার্বের আইএনজি। যেমন হ্যাভ, এখন হ্যাভ একটা ভার্ব আমরা জানি, তো সেন্টেন্সের শুরুতে বসলে কি করবে, হ্যাভিং। হ্যাভিং নোটিসড Shanavans puffy eyes, I mean didn't mention the last nice object। Yes, walk is a good habit, walk to the verb, action verb, principal verb, তাহলে কি হবে, হাঁটাটি একটা ভালো অভ্যাস, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। আশা করি বুঝেছো। যদি একই ক্লজে, দ্বিতীয় রুলসটা হচ্ছে একই ক্লজে যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বটাকে আইএনজি করে ফেলবো। যেমন ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন মানে কি, বৃক্ষ নিধন। ডিফরেস্টেশন মিন্স মানে কি, মিন্স একটা ভার্ব, পাশে আরেকটি ভার্ব বসছে, তাহলে ভার্বে কিন্তু আইএনজি হয়ে যাবে। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। তো গাছপালা নিধন মানে হচ্ছে কি বোঝায়, নির্বিচারে গাছপালা কেটে ফেলাকে মূলত বৃক্ষ নিধন বলা হয়। আমরা বি, হ্যাভ, ডু এই ভার্বগুলোকে অলরেডি জেনে ফেলেছি। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, কিন্তু এগুলা অপশন বক্সে দেওয়া থাকতে পারে। পারসন এবং টেন্স অনুযায়ী বি ভার্বকে আমরা
পরিবর্তন করে করে বসাবো। যেমন be verb থেকে কি পাই আমরা? am is are was were, do verb do does did, have verb have has had। যদি সেন্টেন্সের প্রথমে এগুলো বসে তাহলে কিন্তু ভার্বের এনজি being doing having। আচ্ছা, এরপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে লেস্ট। লেস্ট হচ্ছে এমন একটা সেন্টেন্স গঠন করে যেটা হচ্ছে হয় হাঁটো আর না হলে কিন্তু তোমার ট্রেন মিস মানে হয় তাড়াতাড়ি হাঁটো না হলে কিন্তু তুমি ট্রেনটা মিস করবে। তাহলে লেস্ট প্লাস সাবজেক্টের পরে শুড প্লাস ভার্ব মাইট প্লাস ভার্ব দেওয়া হয়, বাট মাইট প্লাস ভার্বটা বর্তমানে গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যায়। গ্রামাটিক্যালি কারেক্ট বা কারেকশন যদি পেতে চাও তাহলে হচ্ছে শুড প্লাস ভার্বটা মেনটেন করবে। যেমন ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দা ট্রেন। এখানে কিন্তু শুড মানে উচিত বুঝাচ্ছে না, এখানে জাস্ট বুঝাচ্ছে যে তাড়াতাড়ি হাঁটো নইলে কিন্তু তুমি এই ট্রেনটা মিস করবে। শুড দিয়ে কিন্তু উচিত বোঝানো হচ্ছে না, ব্যাপারটা খেয়াল রাখবো আমরা। এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম মানে কি, আমরা অনেক সময় এই সেন্টেন্স বেশিরভাগ ক্ষেত্রে বোর্ডে আসে ইট ইজ হাই টাইম, কিন্তু আমরা কেউ এর অর্থটা জানি না। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই ওয়ার্কড টুগেদার টু মেক আ কারাপশন ফ্রি কান্ট্রি। এখনই উপযুক্ত সময় আমাদের একসাথে কাজ করার। কিসের জন্য? একটা দুর্নীতিমুক্ত দেশ তৈরি করার জন্য। এখন কথা হচ্ছে ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক টুগেদার। যদিও শুনতে কিন্তু এটা মানে পাস্ট টেন্স, মানে ভার্ব টু দিলাম কেন অনেকে প্রশ্ন থাকতে পারে, আসলে কিন্তু এটা পাস্ট টেন্স নয়, এটা প্রেজেন্ট টেন্স। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় কাজ করার। আমি তো বই নিয়ে কাজ করি, কাজ করি মানে কি ওয়ার্ক, কাজটি করব, তো উইল ওয়ার্ক হয়ে যেত, কিন্তু এখানে আছে কি করার, কাজটি করার। করারটা কিন্তু মনে হচ্ছে অতীত অতীত, এজন্য কিন্তু ভার্ব টু। এখনই উপযুক্ত সময় একসাথে কাজ করার। টু মেক আওয়ার কান্ট্রি আ কারাপশন ফ্রি কান্ট্রি। লাস্ট হ্যাড বেটার হ্যাড রাদার। এটা মানে কি? হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো, উড রাদার হচ্ছে বরং, বরং এর সাথে আমরা জানি একটা কানেক্টরস বসে, সেটা হচ্ছে দেন, মনে রাখবো আমরা দেন। আচ্ছা, এই পরবর্তী রুলসটা একটু জেনে নিই আমরা আগে। এন্ড অর বাট ইয়েট দেন এগুলো কিন্তু কানেক্টরস এবং এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স ক্রিয়েট করে। আমরা জানি আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সমাধান করবো ব্যাপারটা আরো ক্লিয়ার হবো, যে সবাই মনে রাখবো যে এন্ড অর বাট ইয়েট দেন এই সকল কানেক্টরস থাকলে এর আগে যে ক্লজটা থাকবে পরবর্তীতে যে ক্লজটা থাকবে, দুই ক্লজের যদি প্রথম ক্লজটা যদি তুমি দেখো ভার্ব ওয়ান তাহলে পরেরটা কিন্তু ভার্ব ওয়ান, যদি দ্বিতীয় ক্লজটা ভার্ব ওয়ান থাকে তাহলে আগেরটা কি হবে ভার্ব ওয়ান, ভার্ব টু থাকলে ভার্ব টু, ভার্ব থ্রি থাকলে ভার্ব থ্রি, ভার্বের সাথে আসবে এস থাকলে ভার্বের সাথে আসবে এস, ভার্বের সাথে আইএনজি থাকলে ভার্বের সাথে আইএনজি। যেমন আই লাইক রিডিং, I like reading and writing। আমি লেখালেখি এবং পড়া দুইটা মানে লিখতে পড়তে দুইটাই কি আমি ভালোবাসি বা পড়াশোনা করি। তাহলে এন্ড এর আগে ভার্ব এনজি, পরটা কিন্তু ভার্ব এনজি। আবার দেখি যেমন he worked hard, সে অনেক পরিশ্রম করেছিল, but he didn't get a plus, কিন্তু সে প্লাস পায়নি। তাহলে দেখো এখানে কিন্তু ভার্ব টু, বাটের পরবর্তী কিন্তু আমি ভার্ব টুটাই রেখেছি, মানে পাস্ট টেন্স। এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে তোমাকে এটা বললাম। যেমন I had better go home than talk with you, আমার বরং বাসায় যাওয়া ভালো তোমার সাথে কথা বলার থেকে। দেন মানে কি থেকে, তুলনায় বোঝানো হয় আর কি। যেমন he is better than you, সে তোমার থেকে ভালো, তোমার সাথে কথা বলার থেকে আমার বরং বাসায় যাওয়াই ভালো। ইংলিশটা কি? I had better go home than talk with you। I had better go home, had better থাকার কারণে কিন্তু ভার্ব ওয়ান, দেন এর পরে কিন্তু আমি ভার্ব ওয়ানটা কি রাখছি আমি, এটাই I had better go home than talk with you। অথবা I would rather die than tell a lie, আমি বরং মরে যাব বা মিথ্যা কথা বলার থেকে বরং আমি কি মরে যাব, তাও মিথ্যা কথা বলবো না। I would rather die than tell a lie, এটাই। এবার শেষ আমাদের যেটা
while এর পরে সাবজেক্ট থাকলে মনে রাখবা, while এর পরে সাবজেক্ট থাকলে was were প্লাস ভার্ব এনজি হবে। আমরা কিন্তু while এর পরে যদি ভার্ব থাকে তাহলে কিন্তু সরাসরি ভার্ব এনজি, কিন্তু while এর পরে যদি সাবজেক্ট থাকে তখন কিন্তু past continuous। যেমন আমি একটু আগে বলছিলাম while walking in the garden, কিন্তু এখন যদি আমি বলি while I, তখন কিন্তু হয়ে যাবে while I was walking in the garden। where টা কখনো তোমরা জানি, you এর ক্ষেত্রে where, they এর ক্ষেত্রে where, পার্সন অনুযায়ী। while I was walking in the garden a snake bit me, যখন আমি বাগানে হাঁটছিলাম a snake, তো সাপে এসে আমাকে কামড় দিয়েছিল, a snake bit me। তো বিট হচ্ছে কি past form bit me। লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে কন্ডিশনাল। ওই কন্ডিশনালটা খুবই ইজি ট্রিক্সে দেখাবো। তার আগে একটা কথা বলে নিই, কন্ডিশনাল মানে কি? শর্ত। ওকে, এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো। সো কন্ডিশনাল, রাইট ফ্রম সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত যে ক্লজ গুলো আছে, আমরা এটাকে জানবো যে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে চিনবো এগুলোকে। সাবঅর্ডিনেট ক্লজ কি? এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমি এটা বুঝাবো। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজের মধ্যে দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ চিনার উপায় কি? যেখানে ইফ থাকবে বা এরকম জাতীয় কিছু ওয়ার্ড থাকবে, দো, অলদো, আনলেস, ডাব্লিউ যুক্ত যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে, রিলেটিভ যেমন ওয়েন, হুইচ, হোয়ার, হুজ ইত্যাদি। তো এরকম টাইপের যে ওয়ার্ড গুলো থাকে এগুলোকে বলে সাবঅর্ডিনেট কনজাংশন। যখন আমরা এরকম কনজাংশন দেখবো তখন হচ্ছে ওই অংশটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। আর যেখানে শুধুমাত্র সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে কি মূলত প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যেখানে কি শুধুমাত্র সাবজেক্ট দিয়ে শুরু হবে সেন্টেন্সটা, এটাকে বলে প্রিন্সিপাল ক্লজ। যে নিজ অর্থ নিজে প্রকাশ করতে পারে, আরেকজনের উপরে অর্থ প্রকাশ করার জন্য নির্ভর করে না। যেমন আমরা কন্ডিশনাল যদি দেখি, চারটা কন্ডিশন আছে, 4 টাইপস অফ কন্ডিশনালস। জিরো কন্ডিশনাল হচ্ছে এটা মূলত হুশ। হুশ দিয়ে আমি কি বুঝিয়েছি এখানে? এইচ ফর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম যেটা প্রতিনিয়ত তুমি করো। ইউ ফর ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যেটা, যে সত্যকে তুমি খণ্ডিত বা মিথ্যা প্রমাণিত করতে পারবে না। আর এস হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য। তোর মধ্যে আমি একটা উদাহরণ দিলাম, যেমন ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, তুমি যদি পানিকে গরম করো তাহলে ফুটে। তাহলে আমার হচ্ছে জিরো কন্ডিশন হচ্ছে কি যে ইফ ইউ হিট ওয়াটার, কিন্তু ভার্ব ওয়ান পয়েন্টটা কিন্তু ভার্বের সাথে আসবে, মানে কি প্রেজেন্টে আছে, দুই পাশে প্রেজেন্ট থাকবে, তখন সেটা বলে কি জিরো কন্ডিশনাল, যেটা হচ্ছে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্মক্ষেত্রেই মূলত এটা হয়ে থাকে। তবে ফার্স্ট কন্ডিশনাল যেটা, এখান থেকে কাজ শুরু, এখানে হচ্ছে যদি ইফ এর সাথে যে ক্লজটা থাকবে, মানে ইফ যুক্ত ক্লজটা, সাবঅর্ডিনেট ক্লজটা যদি ভার্ব ওয়ান বা ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, তাহলে কিন্তু ওই পাশে শ্যাল, উইল, ক্যান, মে, শুড প্লাস ভার্ব ওয়ান দিয়ে আমি সেন্টেন্স গঠন করতে পারবো, যে কোনো একটা দিয়ে। যেমন ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো আমি যাবো। ইফ ইউ কাম আই ক্যান গো, তুমি যদি আসো আমি যেতে পারবো। ইফ ইউ কাম আই শ্যাল গো, একই, তুমি যদি আসো আমি যেতে পারি বা যাবো। কিন্তু মে হচ্ছে কি আমি হয়তো যেতে পারি, এটাও হতে পারে। ইফ ইউ কাম আই মে গো, তুমি যদি আসো আমি হয়তো যেতে পারি। কিন্তু এটার সাথে শুড যায় না, শুড কিন্তু উচিত বুঝে। যেমন ইফ ইউ কাম আই শুড গো, তুমি যদি আসো আমার যাওয়া উচিত, এটা হলো না। শুড দেওয়া যেতে পারে এরকম, যেমন ইফ ইউ ওয়ান্ট টু গেট, অথবা ইফ ইউ ওয়ান্ট সাকসেস ইউ শুড ওয়ার্ক হার্ড, তুমি যদি সফলতা চাও তাহলে তোমার পরিশ্রম করা উচিত। এরপর হচ্ছে আমাদের আরেকটা উদাহরণ যদি দেই, যেমন ইফ হি, অথবা ইফ উই ফেইল টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ আ ফ্রেন্ড, আমরা যদি সঠিক বন্ধু বাছাই করতে যদি ব্যর্থ হই, উই উইল সাফার ইন দ্য লং রান। কিন্তু তোমাদের ঢাকা বোর্ড 2023-এ এসেছিল সম্ভবত প্রশ্নটা, খেয়াল রাখবে এইসব জিনিসগুলো কিন্তু অনেক সেন্সিটিভ, এগুলো রাইট ফর্ম ভাবে কিন্তু অবভিয়াসলি শেষের দিকে আই বা জে এর দিকে এরকম টাইপের ইফ যুক্ত অংশটা আসে বা কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে যেটা হচ্ছে অতীতকে বোঝায়। তো ভার্ব টুতে কি বলা হয়? অতীত, সেকেন্ড কন্ডিশনাল। আর ভার্ব ওয়ানটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, ভার্ব ওয়ান, ভার্ব টু। কিন্তু ইফ ইউ কেম, তুমি যদি আসতে, এটা বলতেছে অতীত আর কি।
তুমি যদি আসতে আমি যেতাম, আই উড গো। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি হয়তো যেতেও পারি বা পারতাম, নাও যেতে পারতাম, আই মাইট গো। তিনটাই কিন্তু দেওয়া যায় আলটিমেটলি এখানে। তো যখন যেটা তুমি ইউজ করতে পারো আর কি, যেমন যখন যেটা বসালে অর্থটা সামঞ্জস্য হয় তখন সেটাই বসতে হবে। আমরা অলরেডি এগুলো তো অর্থ জানি, সেই হিসেবে আমরা হিসাব করে করে বসাবো। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় শ্যাল আর উইল, মানে করব। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, তুমি যদি ভালোভাবে পড়ালেখা করতে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা কি, ভার্ব থ্রি যুক্ত, এভাবে সাজানো হয়েছে আর কি। যেমন এটার মধ্যে থাকবে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি। হ্যাড প্লাস ভার্ব থ্রি মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট পারফেক্ট স্ট্রাকচার থাকে ইফ এর সাথে, তাহলে পরবর্তী অংশটা ক্লজটা হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি হবে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবো, কারণ আমরা জানি শ্যাল উইল ক্যান মে শুড প্লাস ভার্ব ওয়ান হয়, উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান হয়, কিন্তু শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট থাকলে ভার্ব থ্রি। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, তুমি যদি ভালোভাবে পড়ালেখা করতে, ইউ উড হ্যাভ গট এ প্লাস, তুমি আজকে এ প্লাস পেতে, বা এ প্লাস পেতে আজকে তুমি। ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, ইউ কুড হ্যাভ গট এ প্লাস, তুমি যদি ভালোভাবে পড়ালেখা করতে তাহলে তুমি আজকে এ প্লাস পেতে পারতে, পারতে, কুড হ্যাভ। আর হয়তো পেতে পারতে আজকে যে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড ইউ মাইট হ্যাভ গট এ প্লাস। দেখো মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ থাকার কারণে কিন্তু ভার্ব থ্রি হয়ে গেল গেট, গট, গট। আমরা জানি গেটের ভার্ব থেকে গট। আশা করি তোমরা এই কন্ডিশনালের সেন্টেন্স যেগুলো আছে এগুলো দিয়ে তোমরা কন্ডিশনালের যে রুলস গুলো তোমরা ফলো করে একটু চেষ্টা করতে হবে। এর পরবর্তী আমার হচ্ছে এক্সারসাইজ করতে গেলে আরো বেশি এটা ক্লিয়ার করার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।